গালিব নেহালের চোখের ওপর হাত রেখে বলে, ধুর শালা, নিজের বোনের রোম্যান্স দেখছিস, লজ্জা করে না তোর? নেহাল মিটি মিটি হাসে, প্রতি উত্তর করে না। আসলেই তো, উষা তো ওর সামনে আসতেও পরে লজ্জা পাবে। প্রিয়তা তানহার হাঁ করে রাখা বড় মুখটা নিজের আঙুলের সাহায্যে ছোট করে দেয়। খারুজ বেটার হাব ভাব কিছু বুঝি না। দেখ কিভাবে বিনা সংকোচে বউকে কোলে তুলে নিল, আশেপাশের মানুষের কথাও ভাবলো না। তোর কি মনে হয় তানহা? কি মনে হবে আবার? কোনো সিনেমার দৃশ্য থেকে কম না। যাই বলি, সাগর ভাইয়া হেভি রোমান্টিক। রোমান্টিক না ছাই, সাগরের কথা জানি না, তবে আমি কিন্তু কোনো অংশে কম না। হেভি রোমান্টিক প্রিয়, চাইলে আমাকে একটা চান্স দিয়েই দেখতে পারো। প্রিয়তার মেজাজ খারাপ হয়ে যায়। ভাই চল তো, এই ব্যাটার কথা শুনলে মেজাজ গরম হয়ে যায়। কি করছেন, নামান আমাকে। সবাই তাকিয়ে আছে, কি ভাববে মানুষ, নামান প্লিজ। তুই যদি ভালোভাবে আসার জন্য রাজি হতি তাহলে কি এমন কিছু করতে হতো? আর কে কি ভাবলো তা দিয়ে আমার কিছু যায় আসে না। উষা শুনল না সাগরের কথা, হাত পা ছোড়াছুড়ি করেই যাচ্ছে, কিন্তু সাগরের সাথে পেরে উঠছে না। যেহেতু তারা গ্রাউন্ড ফ্লোরেই ছিল, তাই খুব দ্রুতই পার্কিং লটে পৌঁছে গেল। সাগর আর কোনো কথা না বলে গাড়ি স্টার্ট দেয়। ভূঁইয়া বাড়ির ৩ কর্তা মাত্রই খাবার টেবিলে বসেছিল। যেহেতু বাসা টু অফিস খুব বেশি দূরত্ব না, সেহেতু বেশিরভাগ সময়ে ওনারা বাসাতে লাঞ্চ করতে আসে। এমন ভর দুপুরে নিজের ছেলেকে উষার হাত ধরে টানতে টানতে রুমে আনতে দেখে ভড়কে যায় সিজান ভূঁইয়া, সেই সাথে নাহিদ ভূঁইয়াও। লিপি বেগম আর মারিয়া জামান এগিয়ে যায় ছেলের দিকে। কী রে বাবু, কি হলো? ওকে কোত্থেকে ধরে এনেছিস? তোমাদের মেয়ে ক্লাস ফাঁকি দিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছিল, তাই ধরে এনেছি। ও আমাকে বলে গেছে বাবু, কাজে গেছে, কিন্তু আমাকে বলে যায়নি ছোট চাচ্চু, ভুলে যেও না, ও এখন আমার দায়িত্বে। মারিয়া জামান এগিয়ে গেলেন মেয়ের দিকে, মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কি হয়েছে রে উষি? উষা চাচি আমার কথার উত্তর দিল না, বড় আব্বুর দিকে তাকিয়ে বলল, বড় আব্বু, আমাদের ডিভোর্সের ব্যবস্থা করো, আমি তোমার পছন্দের তৃপ্তি শানকে বিয়ে করব। সিজান ভূঁইয়া মেয়ের কথায় মুখ লুকালেন, খুক খুক করে কেশে মাথা নামিয়ে নিলেন। সাগর অধর কোণে বাঁকা হেসে বলে, উপস, তোর বড় আব্বুর ঠিক করা সুপাত্র তো, করে নে, বিয়েতে আমাকে নিমন্ত্রণ করতে ভুলিস না কিন্তু। সাগরের এমন হেয়ালি পোলাও উষা থতমত খেয়ে যায়। সে ভেবেছিল সাগর বুঝি রাগ করবে। কি হলো বড় আব্বু, কিছু বলছো না কেন? আগে খেয়ে নে মা, বিয়ের ব্যাপারে পরেও ডিসকাস করা যাবে। সাগর সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে বলে, বিয়ে করে যখন বাথরুম পরিষ্কার করতে যে মুখে হারপিক ছিটে আসবে, তখন বুঝবি বিয়ে যে কত মজা। নাবিল ভূঁইয়া আর নাহিদ ভূঁইয়া সঙ্গে সঙ্গে নাক সিটকায়, সাথে মারিয়া জামান আর লিপি বেগমও। উষা চোখ মুখ কুচকে বলে, ছি খাটাস, এখন মনে হয় বিয়ে ছাড়া আছি অন্যদিনের তুলনায়। আজকে ভূঁইয়া বাড়ির প্রতিটি সদস্য একটু আগে যে যার রুমে ঘুমাতে চলে গেছে। কটা বাজে আর এখন? এই 11টা কি 11:30? এটা ঠিক ভূঁইয়া বাড়িতে কোনো প্রোগ্রাম ছাড়া রাত জাগা হয় না। তবে এত আগে ঘুমানোর প্রস্তুতি নেওয়ার মানেও উষা বুঝতে পারল না। উষা নিজের ঘরে বসে তখন পড়ছে। এই কয়দিনের ঝামেলায় লেখাপড়া থেকে অনেকটাই দূরে থাকতে হয়েছে। পড়ার সাথে সেই দূরত্বটাই কমাতে চাইছে উষা। পড়াগুলো কভার করছে সে। রাত এখন 11টা বেজে 58 মিনিট। উষার দরজায় কড়াঘাত, দরজায় ধাক্কানোর শব্দে উষা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। ঠিক তখনই ফোনের কর্কশ ধ্বনি কানে আসে উষার। কর্কশ না ঠিক, রিংটনটা খুব পছন্দের উষার, টাইটানিক মুভির বিজিএম। উষা আবার ফিরে তাকালো ফোনের দিকে। তাদের মেসেঞ্জারের গ্রুপ কল। রিসিভ করার তেমন একটা প্রয়োজন বোধ করলো না উষা। এদিকে অধৈর্য ভঙ্গিতে দরজায় ধাক্কাচ্ছে কেউ। উষার সামনে আগায় চটজলদি, দরজা খুলে দেখতে চায় কে এলো। দরজা খুলতেই সাগর ভাইয়ের সুশ্রী মুখশ্রী নজরে এলো উষার। চমকালো উষা। সাগর ভাই তাকে নিজের ঘরে থাকার অনুমতি দিয়েছিল, তবে তৃপ্তিসানের ঘটনার পরে আর থাকা হয়নি। এত রাতে দরজা অবধিও আসেনি। অবাক হয়েই শোধালো, আপনি এত রাতে এখানে? কোনো দরকার সাগর ভাই? কিছু লাগবে? একসাথে এত কথা বললে উত্তর দিব কি করে? গম্ভীর নয়, খুব নরম স্বরে কথাটা বলল সাগর। শোন, এত রাতে বিশাল বিপদে পড়েছি, তুইও পারিস আমাকে উদ্ধার করতে। তুই দ্রুত আমার ঘরে যা, আমি নিচ থেকে জিনিসটা নিয়ে আসছি। উষা চিন্তিত হয়ে পড়ে,
কি এমন হলো? উষার কথা শোনারও প্রয়োজন মনে করে না সাগর, শুধু যেতে যেতে বলে, আমার রুমের লাইট জানি কি হয়েছে, জ্বলছে না। সাগর নিজের মতো চলে যায়। উষার চিন্তায় বোধ হয় কি এমন হলো। দাঁড়িয়ে না থেকে এগিয়ে যায় সাগরের রুমের দিকে। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে দেখে ঘর জুড়ে মোমবাতি জ্বালানো, সাথে ছোট ছোট ক্যান্ডেল লাইট। উষা অবাক হয়, রুম দেখে তো অস্বাভাবিক কিছু লাগছে না। সারা রুম জুড়ে কেমন রোমাঞ্চকর পরিবেশ। উষা রুমের ডেকোরেশন দেখে কিছুক্ষণের জন্য থমকালো, দরজা খোলা রেখে এগিয়ে গেল ভেতরে। হঠাৎই পায়ের ঠান্ডা কিছুর স্পর্শে সম্বিত ফিরে পায় উষা। পায়ের দিকে তাকাতেই দেখে সাগর পায়ের কাছে বসে আছে, যথাসম্ভব পায়ে কিছু একটা করছে। বয়সে বড়, তার উপরে নিজের স্বামী, সে যদি পায়ে হাত দেয় ব্যাপারটা নিতান্তই অস্বস্তিকর। উষা ছটপটিয়ে ওঠে, আরে আরে কি করছেন আপনি? পায়ে হাত দিচ্ছেন কেন? সরুন বলছি। সাগর নিজের কাজ শেষ করে উঠে দাঁড়ায়, উষ্ঠে হাসি ফুটিয়ে বলে, ডান। তারপর উষার কথায় তোয়াক্কা না করে নিজের মুখ উষার কানের কাছে নিয়ে গিয়ে বলে, জন্মদিনের প্রথম প্রহরের শুভেচ্ছা সুইটবি, শুভ 18। উষা হতবাক, একবার নিজের পায়ে থাকা সোনালি রঙের নূপুর জোড়া দেখছে তো, আর একবার সাগরের সুশ্রী মুখখানা দেখছে। বিস্ময়ে আনন্দের চোখে পানি তার। ভূঁইয়া বাড়িতে জন্মদিন পালন করা হয় না, কিন্তু প্রতিবারই জন্মদিনের উপহার সে বাবা, চাচা এবং ভাইদের থেকে পায়। এবারের জন্মদিনের কথা তো সে ভুলে গিয়েছিল। আজকে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ, মনেই ছিল না তার। আর সাগর ভাই সেটা মনে রেখে তার জন্য উপহার এনেছে। এত খুশি, এত সুখ উষা সইবে কেমন করে? উষার বিস্ময় ভাব কাটতে সাগর বলে, আজকের দিনে একটা কথা বলি, একটা অনুরোধ করব, রাখবি? উষা বিস্মিত নয়নে তাকায় সাগরের দিকে, চোখে জল টলমল করছে তার। কাঁপা কাঁপা গলায় বলে, বলুন। সাগর কাবার্ডের কাছে যায়, হাতে একটা ব্যাগ নিয়ে আবারও উষার সামনে এসে দাঁড়ায়। খুব নরম এবং আবদারের স্বরে বলে, অনেক খুঁজে এনেছি, একটাবার পরে আয়। উষা ব্যাগটা হাতে নেয়, খুলে দেখে সেই শাড়িটা যেটা সাগর উষার জন্য এনেছিল। সোনালি পাড়ের খয়েরি রঙের শাড়ি। একবার চিন্তা করে শাড়িটা সে পরবে, কিন্তু কিছু একটা মনে হতে ব্যাগটা আবারও সাগরের হাতে দিয়ে থমথমে মুখে বলে, না, আমি পরবো না। আজকে যার জন্য শাড়ি কিনতে গিয়েছিলেন তাকে গিয়ে দিন, আমার শাড়ির দরকার নেই। সাগর ঘাড় বাঁকিয়ে হতাশ শ্বাস ফেলে, সাথে মুখে হাসি ফুটিয়ে বলে, নীল শাড়িটা তোর জন্যই কিনতে গিয়েছিলাম জন্মদিন উপলক্ষে, কিন্তু তুই তো সব ভেস্তে দিলি। আমার ঘরের সামনে পায়চারি করে আমাকে পাহারা না দিলে আবার গিয়ে নিয়ে আসতে পারতাম। আফসোস, নিজের দোষে আর নতুন শাড়ি পাওয়া হলো না। উষা মুখ ভেঙচি কাটে, চোখ মুখ কুঁচকে বলে, আপনি বললে আমাকে বিশ্বাস করতে হবে? হ্যাঁ, তোর ভাইকেই তো সাথে নিয়ে গেছি, ওকেই জিজ্ঞেস করে নে। থাক, আচ্ছা তাহলে যা, এখন গিয়ে ঘুমিয়ে পড়। উষা তবুও দাঁড়িয়ে থাকে। সাগর বেডের কাছে চলে গিয়েছিল, আবারও উল্টো দিকে ঘুরে বলে, কি হলো, যাসনি কেন? ঘুমা গিয়ে। উষা মাথা নত করে কাচমুচু ভঙ্গিতে বলে, আমার শাড়ি? কোনটা তোর শাড়ি? উষা চোখ দিয়ে ইশারায় বেডের ওপরে রাখা শাড়িটা দেখায়, ওইটা। তুই না বললি নিবি না? থাক, নিতে হবে না। তুই তো আবার যার তার দেওয়া জিনিস পড়িসও না, নিসও না। কি আর করবি এটা দিয়ে? ঘর মোছার কাপড় বানিয়ে ফেললেই হবে। উষা বুঝলো সাগর ভাই অভিমানে এমন কথা বলছে। গুটি গুটি পায়ে এগিয়ে গেল সাগরের কাছে, খুব মিহি এবং আদুরে ভঙ্গিতে বলল, ওটা আমার শাড়ি, আমার স্বামীর দেওয়া প্রথম উপহার। আপনি আমাকে বউ হিসেবে না মানলেও আমি তো আপনাকে স্বামী হিসেবে মানি। দিন, এবার আমার জিনিস আমাকে দিন। সাগর আর প্রতি উত্তর করলো না, চুপচাপ দিয়ে দিল শাড়িটা উষার হাতে। উষার শাড়ি হাতে রুম থেকে বের হতে চায়, তা দেখে সাগর ভুরু কুঁচকে ফেলে, গম্ভীর স্বরে বলে, শাড়ি হাতে কোথায় যাচ্ছিস? কেন? আমার রুমে? তোর রুমে যাওয়া যাবে না, পড়তে হলে এই রুমেই পড়তে হবে। উষার বিস্ময়ে আঁখি কোঠর ছাড়া হয়ে যায়। এই লুচু বেটা বলে কি, এখানে কোথায় শাড়ি পরবো? এসব কি বলছেন? এখানে কোথায় শাড়ি পরবো? কেন রুমে? এত বড় রুমটা তো নজরে আসছে না? রুমে তো আপনি আছেন, আমি শাড়ি পরবো কিভাবে? এত কিছু বুঝি না, না পরতে চাইলে দিয়ে দে আমার শাড়ি। কথাটা বলেই সাগর হাত বাড়ায়। উষা তৎক্ষণাৎ 2 কদম পিছিয়ে যায়। এটা আমার শাড়ি, আপনাকে কেন দিব? তুইও তো বললি পরতে পারবি না, বলে নিজেও আর একটু এগিয়ে যায়। এক প্রকার জোরপূর্বক উষার হাত থেকে শাড়িটা নিয়ে নেয়। উষা হাবার মতো তাকিয়ে থাকে সেদিকে। থাক, আপনার শাড়ি আপনিই পরে বসে থাকেন। সাগর কৌতুকের স্বরে বলল, আমি কখন বললাম এটা আমার শাড়ি? এটা তো আমার বউয়ের শাড়ি। উষা হতভম্ব হয়ে যায়। এই প্রথম সাগর ভাই এতটা দৃঢ় গলায় বলল, এটা আমার বউয়ের শাড়ি।
চোখে আনন্দ বৃষ্টি নামতে চাইল উষার। অন্য সময় হলে সাগরের এসব ঢঙে পাত্তা না দিয়ে সে শাড়িটা দিয়ে চলে যেত, কিন্তু সাগরের মুখে বউ শব্দটা শুনে যেন একটু বেশিই গলে গেল উষা। উষা নিজেকে স্বাভাবিক রেখে বলল, তাহলে দিন আমাকে এটা। দিব এক শর্তে। কি শর্ত? আগে বল, শাড়িটা এই রুমেই পরবি, নিজেকে এই রুমেই সাজাবি। উষা তপ্ত নিঃশ্বাস ফেলে। এই ব্যাটা যে ইচ্ছে করে তাকে জব্দ করতে চাইছে তা সে খুব ভালো করেই বুঝতে পারছে। আচ্ছা, আপনার ওয়াশরুম তো ইউজ করতে পারি? সাগর চোখে মুখে হাসি ফুটিয়ে বলে, শিওর, হোয়াই নট। উষার দেরি করে না, শাড়ি হাতে ওয়াশরুমে ঢুকে যায়। উষার যাওয়ার পথের দিকে তাকিয়ে সাগর বাঁকা হাসে। 2 মিনিটের মধ্যে বেচারি ফিরে আসবে বাহিরে। উষা ওয়াশরুমে ঢুকেই দেখে পুরোটা ওয়াশরুম পানি দিয়ে ভেজা, চেঞ্জিং এরিয়াও ভেজা। আশ্চর্য, এখানে কি পুকুর বানিয়ে সাঁতার কেটেছে কেউ? এখানে ব্লাউজ পরা যাবে ঠিকই, শাড়ি পরার তো ব্যবস্থা নেই, শাড়িটা ভিজে যাবে। এদিকে উষা বেরিয়েও আসতে পারছে না। সাগর ভাই এত শখ করে বলেছেন, ব্যাটা একটু বাহিরে গেলেও তো আমি শাড়িটা পরে নিতে পারি। উষার সময় নষ্ট করলো না, ব্লাউজ পেডিকোট পরে নিল। যেই না শাড়ি পরতে যাবে অমনি ওয়াশরুমের লাইট অফ হয়ে যায়। উষা এবারও হতাশ হলো। দরজাটা হালকা একটু ফাঁকা করে বলল, শুনুন। সাগর ওয়াশরুমের দরজার কাছেই ছিল। দুষ্টু হেসে বলে, শুনছি। বল, ওয়াশরুমের লাইটটা কেন অফ হয়ে গেল দেখবেন একটু? তোকে তো আমি আগেই বলেছি যে আমার রুমের লাইনে একটু ডিস্টার্ব দিচ্ছে, তোর আগেই বোঝা উচিত ছিল। এখন কি করব আমি কি জানি। উষার এবার কানতে ইচ্ছে করলো। এই বেটা তাকে ভালোই জব্দ করেছে, উষাও কম না, তাকে জব্দ করা হচ্ছে। উষা কি বোকা? সাগরকে কিভাবে নাকানি চুবানি খাওয়াতে হয় তা তার খুব ভালো করে জানা আছে। সাগর এবার বিছানায় এসে আরশোয়া হয়ে বলে, তুই এক কাজ কর, বাইরে বের হ, দেখি কি করা যায়। এই অবস্থায় কিভাবে বের হব? তাহলে বসে থাক। সাগর কথা শেষ করতে পারেনি। উষা ওয়াশরুমের দরজা খুলে বের হয়ে আসে। দরজা খোলার শব্দে সাগর আগ্রহ নিয়ে সেদিকে তাকায়। উষা শাড়িটা কোনো মতে গায়ে জড়িয়ে বের হয়েছে। এইটুকুতেই যেন সাগরের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। শুষ্ক ঢোক গিলল সাগর। উষা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বলল, আপনার ইচ্ছে পূরণ হলো, এই রুমেই শাড়ি পরছি আমি। সাগর প্রতি উত্তর করল না। তার কণ্ঠনালী ভেদ করে কোনো শব্দই বের হচ্ছে না। কেমন হাঁসফাঁস অবস্থা তার। উষা আর চোখে দেখল তা। মনে মনে ভাবে, এই বেটা যে লুচু আর কন্ট্রোললেস, নির্ঘাত আমাকে এই অবস্থায় দেখে মাথা নষ্ট হয়ে যাবে। আমাকে জব্দ করতে চাইছিলে। ওয়েট, আমাকে ফ্যাসাদে ফেলানো বের করছি। উষা লাজ লজ্জা ভুলে গা থেকে শাড়িটা সরিয়ে ফেলে। শাড়ি না সরিয়েছে পরবে কি করে? উষা শাড়ি সরাতে উষার দুধে আলতা গায়ের রঙের শরীরটা অনেকটাই উন্মুক্ত হয়ে যায়। উষার এমন মোহনীয় আর আকর্ষণীয় রূপ দেখে সাগরের শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। এই শীতেও শরীর ঘামছে সাগরের। মনে নিষিদ্ধ অনুভূতিরা জেগে উঠতে চাইছে। নিজের বিবাহিত স্ত্রী, তাকে এই রূপে দেখলে মাথা ঘোরাবেই। সাগর বুঝল, সে যদি আর 1 মিনিটও এখানে থাকে তাহলে নিশ্চয় অঘটন একটা সে ঘটাবে। সাগর নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ায়। বেলকনির দিকে যেতে যেতে বলে, আমি বেলকনিতে আছি, তোর হয়ে গেলে আমাকে ডাক দিস। সাগর বেরিয়ে যেতে উষা লজ্জায় নিজের হাত দিয়ে মুখ ঢেকে ফেলে। লজ্জায় কান গরম হয়ে আসছে, চোখ মুখ লাল হয়ে গেছে। ইস, কি নির্লজ্জের মতো কাজ করেছে সে। আর ঠিকই আছে, এমন না করলে সাগর কখনোই ঘর ছেড়ে বের হতো না। মিনিট 10 পেরিয়েছে, উষা এখনও সাগরকে ডাক দেয়নি। এভাবে বেলকনিতে দাঁড়িয়ে থেকে নিজেকে নিয়ন্ত্রণ করাও দায় হয়ে আসছে। সাগর আর দেরি করলো না। অঘটন ঘটলে ঘটবে, তারই বিয়ে করা বউ। সাগর রুমে ঢুকেই দেখে উষার শাড়ি পরা প্রায় শেষ। কুচি ঠিক করছে সে। মোমবাতির আলোয় খয়েরি রঙের শাড়িতে উষাকে অপরূপা লাগছে। উষার পুরো অঙ্গে যেন এই একটা রং যেন ফুটে ওঠে। কৃত্রিম সাজসজ্জা কিছুই নেই, মাথাটাও বাঁধা হয়নি। সাগর শুষ্ক ঢোক গিলে বিনা বাক্যে এগিয়ে গেল উষার দিকে। উষার চুলে খোপা করা ছিল, এখনো মাথা বাঁধা হয়নি তার। সাগর পকেট থেকে একটা বকুল ফুলের মালা বের করলো। বকুল ফুলের গন্ধ সাগরের ভীষণ প্রিয়। নিজেই বাড়ির পেছন দিকে একটা বকুলের চারা লাগিয়েছিল, সেই গাছের ফুল দিয়েই নিজ হাতে মালাটা গেঁথেছে সে। সাগর আর দেরি করলো না। উষার সেই খোপা করা চুলে আলতো হাতে বকুলের মালা জড়িয়ে দিল। উষা আয়নায় তাকিয়ে সাগরকে দেখছে, মোহিত সেই দৃষ্টি। শাড়ি গলিয়ে উষার উন্মুক্ত কোমরে হাত রেখে উষাকে নিজের সাথে মিশিয়ে নেয়। উষার পিঠ গিয়ে সাগরের পুরুষালী বক্ষে ঠেকে।
সিরসিরিয়ে ওঠে উষার সারা শরীর। সাগর চোখ বন্ধ করে নাক ডোবায় উষার চুলে। প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে নেয় সে। সাগরের উত্তপ্ত গরম শ্বাসে উষার ভেতরে সব এলোমেলো হয়ে যাচ্ছে, গলা শুকিয়ে কাঠ। এই কয়দিনে অন্তত উষা এইটুকু বুঝেছে যে সাগর ভাই তাকে ভালোবাসে। মুখে বললেই যে ভালোবাসা প্রকাশ পাওয়া যায়, বিষয়টা তা না। উষার ভাবনার মধ্যে ভেসে আসে সাগরের ভারী স্বর। হাসকি স্বরে হিসিয়ে বলে, প্রতিবার তোমাকে জব্দ করতে গিয়ে নিজেই জব্দ হয়ে যায়। এ কেমন বিচার সুইটবি? তোমরা নারীরা ভয়ঙ্কর ছলনাময়ী। নিজেদের এই ভয়ঙ্কর রূপ দেখিয়ে কিভাবে জালে ফেলো পুরুষদের। উষা কথা বলতে পারছে না। পেটে বিচরণ করা সাগরের অসভ্যের ন্যায় করা স্পর্শ তাকে ভেতর থেকে গুঁড়িয়ে দিচ্ছে। সাগর আর ধৈর্য ধরতে পারল না, উষাকে দেওয়ালের সাথে চেপে ধরল। উষা সাগরের এই নেশায় ভরা দৃষ্টি দেখল। সেই দৃষ্টি মাদকের ন্যায় টানে উষাকে। উষা ঢোক গিলল, ভয় করছে তার। সাগরের এই রূপকে উষা ভীষণ ভয় পায়। উষা নিজের দৃষ্টি সরালো, মাথা নিচু করে নিল। সাগরের চোখের আকতি উষার নজর এড়োচ্ছে না। সাগর আবারও উষার থুতনিতে হাত রেখে মুখ উঁচু করে, আর এক দণ্ড দেরি না করে ঝুঁকে নিজের অধর স্পর্শ করে উষার উন্মুক্ত ঘাড়ে। কেঁপে ওঠে উষা। সাগর আবার মাথা তুলে তাকায়, নেশাভরা দৃষ্টিতে তাকিয়ে লো ভয়েসে বলে, তখন শাড়ি সরিয়ে যেভাবে উন্মুক্ত করেছিলি নিজেকে, যদি ভুল কিছু হয়ে যেত। উষা ভয়ার্ত দৃষ্টিতে তাকালো সাগরের দিকে। ঢোক গিলে বলতে চাইল কিছু একটা, কিন্তু সাগর বলতে দিল না। উষার ঠোঁটে নিজের আঙুল চেপে ধরে, নিজের বৃদ্ধা আঙুল দিয়ে স্লাইড করে ঠোঁটে। উষার ঠোঁটে থাকা তিলটার ওপরে নিজের হাত স্থির রেখে বলে, তোর এই তিলটাকে যদি গভীরভাবে ছুঁয়ে দিই, তুই কি রাগ করবি? উষা বুঝতে পারল না গভীরভাবে ছুঁয়ে দেওয়া বলতে কি বুঝিয়েছে। জিজ্ঞাসু দৃষ্টিতে সাগরের দিকে তাকিয়ে আছে উষা। সাগর অনুমতির অপেক্ষা করল না। উষার গোলাপি উষ্ঠজোড়া নিয়ে নেয় নিজের দখলে। সাগরের উষ্টের উষ্ণতায় সিক্ত উষা হতভম্ব হয়ে গেছে। এই লোকটা ভীষণ অধৈর্য। উষা কখনোই সাগরের সাথে তাল মেলাতে পারে না, আজকেও পারল না। সাগর আরও গভীরে পৌঁছানোর আগেই দরজার কড়াঘাতে মনোযোগ বিঘ্ন হয় দুইজনের। উষা ধাক্কা দিয়ে সরিয়ে দেয় সাগরকে। সাগরের বিরক্তিতে মুখ তেতো হয়ে আছে। সাগর উষার লজ্জারাঙা লাল মুখশ্রীর দিকে দৃষ্টি স্থির রেখে বলে, বউ ছাড়া থাকলেও এদের সহ্য হয় না, আবার বউকে কাছে টেনে নিলেও সহ্য হয় না। উষা লজ্জায় তাকাতেই পারল না। সাগর হাতের উল্টো পিষ্ট দিয়ে নিজের ঠোঁট মুছতে মুছতে এগিয়ে যায় দরজার দিকে। দরজা খুলেই দেখা মিলে গালিবের। কিরে বেটা, বউকে সাজানোর জন্য সময় চেয়ে কি ক্রিকেট টিম বানানোর প্ল্যানিং শুরু করেছিস? শালা, তোদের আমার সুখ সহ্য হয় না। উষা ভীষণ অবাক হয়, এত রাতে গালিব ভাইয়া এই বাসায়? উষা, সাগরের সাথে নিচে চলে এসো। শুধু এতটুকু কথা বলে চলে যায় গালিব। সাগর তাকায় লজ্জায় জীর্ণ শীর্ণ হয়ে দাঁড়িয়ে থাকা উষার দিকে। উষা ভাবতে ব্যস্ত, আবার কি চমক না জানিয়ে অপেক্ষা করছে তার জন্য। নিচে নামতেই দেখে ইতিমধ্যে ভূঁইয়া বাড়ির সকলেই উপস্থিত। স্বামীর নেহাল আরিশাও আছে। উষা ভেবে পায় না ওরা কখন এলো। এই প্রথম ভূঁইয়া বাড়িতে কারো জন্মদিন পালন করা হলো। আয়োজন তেমন কিছু না, কেক সাথে মারিয়া জামানের হাতের বানানো স্পেশাল পায়েস, মিষ্টি ইত্যাদি। আনন্দ ফুর্তির পরে সবাই যখন যার যার ঘরে যাবে, তখন সাগর আবারও সবাইকে আটকে দেয়। গালিবের থেকে একটা কাগজের ফাইল হাতে নিয়ে সেটা সিজান ভূঁইয়ার দিকে এগিয়ে দেয়। সিজান ভূঁইয়া সেটা তার ছোট দুই ভাইকেও দেখায়। সবাই খুশি হবে নাকি অবাক হবে বুঝে পায় না। উষার আর সাগরের বিয়ে রেজিস্ট্রেশনের কাগজ। সিজান ভূঁইয়া কাগজটা এগিয়ে দেন মেয়ের দিকে। সাগরের যেহেতু সাইন আছে, এখন উষার সাইন বাকি। নে মা, সাইনটা করে নে। এতদিন ধর্মীয়ভাবে সাগরের স্ত্রী ছিলি, সময় এখন আইনত তার স্ত্রী হওয়ার। উষা অশ্রুসিক্ত নয়নে সাইন করে দেয় পেপারে। ভূঁইয়া বাড়ির সকলে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। এখন যদি ছেলের মাথায় সুবুদ্ধির উদয় হয়। সিজান ভূঁইয়া ক্লান্ত পরিশ্রান্ত শরীরটা নিয়ে কোনো মতে সদর দরজা পেরিয়ে বসার ঘরে ঢুকলেন। নাবিল ভূঁইয়াও একই অবস্থা। দুজনে ক্লান্ত শরীরটাকে একটু স্বস্তি দিতে সোফাতে গিয়ে বসলেন। ওদিকে বাড়ির কর্তাদের দেখে কিচেন থেকে হাঁক ছাড়লেন লিপি বেগম। কই সাগরের বাবা, খেতে এসো, খাবার দিয়েছি, একেবারে খাবার খেয়ে বিশ্রাম করো। প্রতি উত্তরে সিজান ভূঁইয়া, পোশাকটা বদলে আসি, হাত মুখও ধুতে হবে।
তুমি বরং সবাইকে ডেকে আনো। উষা দৌড়ে সিঁড়ি দিয়ে নামছে। ইদানিং মনে প্রজাপতি উড়ে, মন মেজাজ ভালো থাকে তার। কেমন প্রেম প্রেম অনুভূতি জাগে হৃদয়ে। আগে খাবার টেবিলে সবার সাথে উষাকে দেখা যেত খুব কম, কিন্তু এখন সবার সাথে বসেই খাবার খায়। বিশেষ করে সাগর ভাইকে এক নজর দেখার জন্যই তার এমন পরিবর্তন। উষা বেশ লক্ষ্য করেছে ইদানিং সাগর ভাইকে দেখলে কেমন লজ্জায় ছেয়ে যায় মন। বুকে ধিপ ধিপ শব্দ হয়, চোখে মুখে লজ্জায় ছাপ গাঢ় হয়, গাল দুটো টমেটোর মতো লাল হয়ে যায়। বাড়ির সকলে এই দম্পতির এমন আনাড়িপনা উপভোগ করেন। অবশেষে সবার স্বপ্ন একটু একটু করে পূরণ হচ্ছে, এই অনেক। কিরে, খাবি না? এভাবে একা একা হাসছিস কেন? মারিয়া জামানে ডাকে। হুঁশ ফিরে উষার। ডাইনিং টেবিলের দিকে অগ্রসর হতে হতে দেখে সাগরের পাশের চেয়ারটা খালি। উষা খুব ভালো করেই জানে এটা উষার জন্যই রাখা আছে। দুপুরে খেয়েছিলে আম্মু? বাবার দিকে এক পল তাকিয়ে থেকে বলে, খেয়েছি। আয় বস। খাবারে অনীহা ঠিক না। জি বড় আব্বু। আরাফ আর রাফিদ ব্যতীত সবাই একসাথে আছে। আরাফ আর রাফিদ মূলত ফুপুর বাসায় আছে। নীরবতা বজায় রেখে সবাই রাতের খাবার খেতে বসেছে। সাগর একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে সকলকে পর্যবেক্ষণ করে নিল। সবার অভিব্যক্তি বোঝার চেষ্টা করলো সে। তারপর সবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে গলা খাকারি দিল। একটু নড়ে চড়ে বসলো সে। সিজান ভূঁইয়া আর নাহিদ ভূঁইয়া তাকালেন একবার ছেলের দিকে। আমার কিছু কথা বলার ছিল বাবা চাচ্চু। সিজান ভূঁইয়া সহ টেবিলে উপস্থিত সকলে চোখ তুলে তাকালো সাগরের দিকে। সিজান ভূঁইয়া কপাল কুঁচকে ফেললেন মুহূর্তেই। নাবিল ভূঁইয়া অন্তত নরম কণ্ঠে বললেন, কি বলবে বাবু? বলে ফেলো। সাগর তপ্ত নিঃশ্বাস ফেলে একবার তাকালো উষার দিকে। তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করলো উষাকে। তারপর চাচুর দিকে দৃষ্টি স্থির রেখে বলল, আগামীকাল বা পরশু, 2-1 দিনের মধ্যেই। আমার আর উষার কথার মাঝখানে আবার তাকালো উষার দিকে। উষাও খুব উদ্গ্রীব নয়নে তাকিয়ে আছে সাগরের দিকে। সিজান ভূঁইয়া কুঞ্চিত ভুরুজোড়া আরও কুঁচকে ফেলল। থমথমে কণ্ঠে ছেলেকে প্রশ্ন করল, কি থেমে গেলে কেন? তোমার আর উষার কি? সাগর বাবার দিকে তাকালো পরপর। নজর রাখলো নিজের প্রিয় চাচুর দিকে। চাচুর চিন্তামাখা মুখশ্রী দেখে সাগরের ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে তার চাচু একটু হলেও বুঝতে পেরেছে সে কোন বিষয়ে কথা বলতে চাচ্ছে। একটা দীর্ঘশ্বাস ফেলে অন্তত গম্ভীর কণ্ঠে বলল, ডিভোর্সের কাগজ চলে আসবে। কথাটা শেষ করে চোখ বন্ধ করে নিল সাগর। সিজান ভূঁইয়া অবিশ্বাস্য নয়নে তাকিয়ে আছে ছেলের দিকে, পাশাপাশি নাবিল ভূঁইয়াও। কিন্তু নাহিদ ভূঁইয়ার কোনো হেলদোল দেখা গেল না। তিনি চোখ ভাতের প্লেটের দিকে স্থির রেখেছেন, ভাবভঙ্গি এমন যে তিনি আগে থেকে জানতেন এমন কিছু হবে। উষার নিঃশ্বাস আটকে বসে আছে। আরও কিছুক্ষণ চলে যাওয়ার পরে হাঁপানি রোগীর মতো তাপড়াতে তাপড়াতে আটকে রাখা নিঃশ্বাসটুকু ফেলল উষা। কাতর দৃষ্টিতে তাকায় পাশে বসে থাকা হৃদয়হীন নিষ্ঠুর পুরুষটার দিকে। চোখ ফেটে কান্না আসতে চাইছে যেন তার। মনে অসহ্য যন্ত্রণা হচ্ছে, আনমনে আওড়ালো। এত কিছু হয়ে যাবার পরেও ডিভোর্স? সেদিন, সেই রাত, সেই অনুভূতি সব কি মিথ্যে ছিল তাহলে? আমি কখনো স্ত্রীর দাবি নিয়ে ওনার সামনে গিয়েছি? উনিই আমার সংস্পর্শে এসেছেন, আমাকে পাগল করেছেন। তাহলে এখন এসব কেন?